ইরান ও আমেরিকার এই সংঘর্ষ এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে পুরো বিশ্বের নিঃশ্বাস যেন আটকে আছে। এপ্রিল ২০২৬-এর দ্বিতীয় সপ্তাহে এসে গত ২ সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে, কারণ পাকিস্তানে হওয়ার কথা থাকা শান্তি আলোচনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইসরায়েল, ইউনাইটেড স্টেটস এবং ইরানের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে মধ্যপ্রাচ্যের সমুদ্রে যেন বারুদের গন্ধ স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে। ইরান সরাসরি স্ট্রেট অফ হরমুজ ঘিরে ফেলতে শুরু করে, আর সেই সময় ভারতের একাধিক বাণিজ্যিক জাহাজ সেখানে আটকে পড়ে, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু ঠিক এই সময় ইন্ডিয়া ইউনাইটেড আরব এমিরেটসের সঙ্গে মিলে এমন এক চাল চালায় যা ইরান ও আমেরিকা দুই দেশকেই ব্যাকফুটে ঠেলে দেয়। হরমুজ প্রণালী এমন একটি সমুদ্রপথ যেখান দিয়ে বিশ্বের প্রায় ২৫% তেল পরিবাহিত হয়, এবং ইরান এটিকে নিজের প্রভাব ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছিল। আমেরিকা তার নৌবাহিনী মোতায়েন করতেই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় পথটি কার্যত বন্ধ করে দেয়, ফলে ভারতের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। এই অবস্থায় ভারত কেবল আলোচনা টেবিলে বসে থাকার পথ না নিয়ে বাস্তব মাটিতে খেলার নিয়মটাই বদলে দেয়। পাকিস্তান ভেবেছিল ইউনাইটেড আরব এমিরেটসের বন্ধু সেজে ভারতের পথ আটকে দেবে, কিন্তু ইসলামাবাদের দ্বিচারিতা শেষ পর্যন্ত তাকে নিজের ফাঁদেই ফেলে দেয়। ইউএই ও ভারতের জুটি দ্রুত সমুদ্রের সমীকরণ বদলে দিতে শুরু করে। এই টানাপোড়েনের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল ইউএই, কারণ তাদের অর্থনীতি অনেকটাই এই পথের উপর নির্ভরশীল। পাকিস্তান এই সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং ইউএইকে নিরাপত্তার আশ্বাস দিলেও ভেতরে ভেতরে ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছিল। যখন ইউএই এই বাস্তবতা বুঝতে পারে, তখন তারা পাকিস্তানকে পাশে সরিয়ে দিয়ে ভারতের হাত ধরে। জয়শঙ্করের আবুধাবি সফর এবং ইউএইর মন্ত্রী শেখ সাকুদের সঙ্গে বৈঠক এক নতুন সমীকরণের জন্ম দেয়, যা আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলে। হরমুজ প্রণালীর অবরোধ কোনো ছোট বিষয় নয়। এই পথ ১ সপ্তাহ বন্ধ থাকলেও বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে যেতে পারত। ইরান নিজের অবস্থানে অনড় ছিল এবং আমেরিকা নিজের সামরিক উপস্থিতি জোরালো করছিল। এই পরিস্থিতিতে ভারত ইউএই-এর সঙ্গে সমন্বয় করে এমন কিছু লজিস্টিক পদক্ষেপ নেয় যা তেলের বিকল্প সরবরাহের পথ খুলে দেয়। ভারত স্পষ্ট বার্তা দেয় যে এখন থেকে একমাত্র পথের ওপর নির্ভর করা হবে না। পাকিস্তান দেখতেই থাকে, আর ভারত ইউএই-এর সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক নিয়ন্ত্রণে প্রভাব বাড়াতে থাকে। ইউএই-এর পাকিস্তান থেকে দূরে সরে আসায় এই গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। পাকিস্তান দীর্ঘদিন ধরে ইউএই-এর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে, কিন্তু সংকটের সময় তারা কার্যত পিছিয়ে যায়। অন্যদিকে ভারত কোনো শর্ত ছাড়াই ইউএই-এর পাশে দাঁড়ায় এবং বন্দর সুরক্ষায় প্রযুক্তিগত সহায়তা দেয়। ফলে ইউএই-এর কাছে ভারতের বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী হয়। ভারতের জাহাজগুলো যখন হরমুজে আটকে ছিল, তখন ইরান ভেবেছিল এই পরিস্থিতি কাজে লাগিয়ে চাপ তৈরি করবে, কিন্তু ভারত কূটনীতি ও কৌশলগত বার্তার মাধ্যমে সেই চাপকে উল্টো দিকেই ঘুরিয়ে দেয়। ইউএই স্পষ্ট করে দেয় যে হরমুজ কোনো এক দেশের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি একটি আন্তর্জাতিক জলপথ। ইরানের বিরুদ্ধে এই অবস্থান আসলে ভারতের বাড়তে থাকা প্রভাবেরই প্রতিফলন। বর্তমান উত্তেজনার মধ্যেও ভারত নিশ্চিত করে যে তাদের তেলের সরবরাহে কোনো ঘাটতি হবে না, কারণ ইউএই-এর সঙ্গে এমন এক চুক্তি হয়েছে যার মাধ্যমে সরাসরি রিজার্ভ থেকে তেল সরবরাহ সম্ভব। এই পুরো পরিস্থিতিতে পাকিস্তানের অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং তারা কার্যত দর্শকের ভূমিকায় চলে যায়। অন্যদিকে ভারত তার নিরপেক্ষ নীতিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। ইউএই-তে ভারতের প্রভাব বহু বছরের কূটনৈতিক সম্পর্কের ফল, এবং এই সংকটে তা স্পষ্টভাবে সামনে আসে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভারতের ভূমিকা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় যে সমুদ্রপথের ওপর নিয়ন্ত্রণই শুধু শক্তির মাপকাঠি নয়, বরং কে কতটা কৌশলগতভাবে বন্ধু তৈরি করতে পারে সেটাই আসল বিষয়। ইরান যেখানে কঠোর অবস্থান নিয়ে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে ফেলেছে, সেখানে ভারত বন্ধুত্ব ও কৌশলের মাধ্যমে নিজের অবস্থান শক্তিশালী করেছে। হরমুজের উত্তেজনা এখনও পুরোপুরি শেষ না হলেও ভারতের জাহাজগুলো ধীরে ধীরে নিরাপদ পথে এগোচ্ছে। একই সঙ্গে এই সংকট নতুন অর্থনৈতিক করিডর ও বিকল্প রুটের সম্ভাবনাও সামনে নিয়ে এসেছে, যা ভবিষ্যতে এই অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ভারত ও ইউএই-এর ক্লচিকতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় দেশই একে অপরের সামরিক অংশীদার হিসেবে কাজ করছে। ইরানও এখন বুঝতে শুরু করেছে যে এই ধরনের অবরোধ দীর্ঘমেয়াদে তার নিজের অর্থনীতির ক্ষতি করছে।
সবশেষে বলা যায় 2026-এর এই পরিস্থিতি দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে শুধুমাত্র শক্তি নয় বরং সঠিক সময়ে সঠিক নির্ণয় নেওয়াই সবচেয়ে বড় বিষয়। ভারত সেই নির্ণয় নিয়ে প্রমাণ করেছে যে তারা শুধু নিজেদের স্বার্থই রক্ষা করতে পারে না, বরং পুরো অঞ্চলের সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতাও রাখে। অন্যদিকে বলুচদের সাম্প্রতিক হামলায় পাকিস্তানের জন্য এমন এক বাস্তবতা সামনে এনে দিয়েছে যা আগে অনেকেই কল্পনাও করেনি। এতদিন পর্যন্ত একটা সাধারণ ধারণা ছিল নৌবাহিনী মানেই শক্তিশালী, প্রযুক্তিতে এগিয়ে, আর সমুদ্রের ওপর তাদের একরকম পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। কিন্তু এই ঘটনার পর সেই ধারণা বড়ভাবে প্রশ্নের মুখে পড়েছে, কারণ এখানে দেখা যাচ্ছে দেশের ভেতরের একটি বিদ্রোহী গোষ্ঠী সরাসরি সমুদ্রে গিয়ে পাকিস্তানের নৌবাহিনীকে চ্যালেঞ্জ করছে, এবং শুধু চ্যালেঞ্জই না, কার্যত বড় ধরনের ক্ষতিও করছে। এই হামলায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে পাকিস্তানি নৌসেনা সদস্যদের অনেকেই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য হয়। এমনকি শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তাও সেই অবস্থায় পড়েছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। এই তথ্যটাই সবচেয়ে বেশি শোরগোল ফেলে দিয়েছে। বলুচ যোদ্ধারা প্রায় 20 জন নৌসেনাকে সমুদ্রের মাঝেই হত্যা করে, এবং যে নৌকাটি দিয়ে তারা নিজেদের এলাকা পাহারা দিচ্ছিল সেটিও দখল করে নিয়ে যায়। একটি দেশের নৌবাহিনীর ক্ষেত্রে এটি নিঃসন্দেহে বড় ধরনের ধাক্কা। এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার। সাধারণত বিদ্রোহী গোষ্ঠীগুলো স্থলভাগে বেশি সক্রিয় থাকে। তারা পাহাড়, জঙ্গল বা শহরের ভেতরে আক্রমণ চালায়, যেখানে তারা লুকিয়ে থাকতে পারে এবং গেরিলা কৌশল ব্যবহার করতে পারে। কিন্তু সমুদ্র একেবারেই ভিন্ন একটি জায়গা। এখানে লুকোনোর সুযোগ কম, বড় বড় যুদ্ধজাহাজ থাকে, উন্নত রাডার ও সেন্সর থাকে, আর সবকিছুই অনেক বেশি নিয়ন্ত্রিত। তাই সাধারণত কোনো বিদ্রোহী গোষ্ঠী সরাসরি নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় না। কিন্তু এই ঘটনায় সেই পুরনো ধারণা ভেঙে গেছে। বলুচ যোদ্ধাদের কৌশলটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সরাসরি বড় কোনো জাহাজ নিয়ে হামলা করেনি, বরং ছোট ছোট নৌকা ব্যবহার করেছে, যেগুলো দেখতে সাধারণ মৎস্যজীবীদের নৌকার মতো। এই ছদ্মবেশটাই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রে প্রতিদিন হাজার হাজার মাছ ধরার নৌকা চলাচল করে, তাই এমন ছোট নৌকা দেখে সহজে সন্দেহ করা যায় না। পাকিস্তানি কোস্টগার্ড বা নৌবাহিনীও প্রথমে ভেবেছিল এগুলো হয়তো সাধারণ জেলে বা ছোটখাটো তস্কর। সেই ভেবেই তারা কাছে চলে আসে, আর ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি পুরো পাল্টে যায়। কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে বলুচ যোদ্ধারা হঠাৎ করে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। এই ধরনের আকস্মিক আক্রমণের জন্য পাকিস্তানি নৌসেনারা প্রস্তুতি ছিল না। তারা প্রতিরোধ করার সুযোগই পায়নি। পুরো ঘটনাটা কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে যায়, আর সেই সময় কেউ কিছু বোঝার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যারা বাঁচার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিল তাদের ওপরও আক্রমণ চালানো হয়েছে বলে জানা যাচ্ছে, যা এই ঘটনার ভয়াবহতাকে আরও বাড়িয়ে দেয়। এই ধরনের কৌশল ভবিষ্যতের জন্য বড় একটি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে, কারণ এখন থেকে সমুদ্রে চলাচল করা প্রতিটি ছোট নৌকাই সম্ভাব্য হুমকি হিসেবে ধরা হতে পারে। কিন্তু বাস্তবে এটা করা খুব কঠিন। প্রতিদিন অসংখ্য জেলে সমুদ্রে যায়, তাদের মধ্যে কে আসল আর কে ছদ্মবেশে এসেছে তা আলাদা করা সহজ নয়। যদি সন্দেহের ভিত্তিতে সব নৌকাকে আটক করা হয়, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে। আবার যদি সন্দেহ না করা হয়, তাহলে এই ধরনের হামলার ঝুঁকি থেকেই যাবে। আরও একটি বড় সমস্যা হল, যদি হামলার সময় বলুচ যোদ্ধারা নিজেদের অস্ত্র সমুদ্রে ফেলে দেয়, তাহলে পরে তারা সহজেই দাবি করতে পারে যে তারা সাধারণ জেলে। তখন তাদের বিরুদ্ধে প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। এই বিষয়টি আইনগত দিক থেকেও বড় চ্যালেঞ্জ তৈরি করে। ফলে পাকিস্তানের সামনে এখন শুধু সামরিক নয়, আইনি এবং কৌশলগত সমস্যাও একসঙ্গে তৈরি হয়েছে। এই ঘটনাটি দেখিয়ে দিয়েছে যে বলুচ যোদ্ধারা এখন শুধু স্থলভাগে সীমাবদ্ধ নেই, তারা ধীরে ধীরে নিজেদের কার্যক্রমকে আরও বিস্তৃত করছে। আগে তারা মূলত স্থলবাহিনীর উপর হামলা চালাত, পরে ছোট ড্রোন ব্যবহার করে বিমান বাহিনীকেও চ্যালেঞ্জ করতে শুরু করেছে, আর এখন তারা সমুদ্রেও সক্রিয় হয়ে উঠছে। অর্থাৎ তারা একাধিক ফ্রন্টে একসঙ্গে চাপ সৃষ্টি করছে, যা যে কোনো দেশের জন্যই বড় ধরনের সমস্যা। পাকিস্তানের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে, কারণ তাদের সামরিক বাহিনীকে এখন একসঙ্গে অনেকগুলো দিকে মনোযোগ দিতে হচ্ছে। স্থল, আকাশ এবং সমুদ্র সব জায়গাতেই যদি একই ধরনের চাপ তৈরি হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়ে, আর সেই সুযোগটাই বলুচ যোদ্ধারা কাজে লাগাচ্ছে বলে মনে হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাটি শুধু একটি হামলা নয়, বরং একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি দেখিয়ে দিচ্ছে যে আধুনিক যুদ্ধে শুধু বড় অস্ত্র বা উন্নত প্রযুক্তিই সবকিছু নয়। কখনো কখনো ছোট কিন্তু বুদ্ধিমত্তা কৌশলই বড় শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। আর সেই কারণেই এই ঘটনাটি নিয়ে এখন শুধু পাকিস্তান নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা বিশেষজ্ঞরাও নতুন করে ভাবতে শুরু করেছে ভবিষ্যতে এমন পরিস্থিতি কিভাবে সামলানো যাবে।